আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলেছিলাম স্ট্রোক নিয়ে লাইভে আসব, অনেক দিন হয়ে গেল, এর জন্য সরি, আপনাদের ক্ষমা চাইছি। আমিও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কাজে বিজি থাকি, এর জন্য আসতে পারিনি। তো যাই হোক, আসুন আমরা স্ট্রোকটা জেনে নিই। স্ট্রোকের যাবতীয় ঘটনাবলী বোঝার যে সমস্ত জিনিসগুলো আছে বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। আসুন শুরু করি। তাহলে আমরা ফার্স্টে জানবো স্ট্রোকের সিভিয়ারিটি, স্ট্রোকের ভয়াবহতা বিশ্বব্যাপী। একটা সমীক্ষা দেখা গেছে প্রতি 4 জন মানুষের মধ্যে 1 জন মানুষের স্ট্রোক হচ্ছে এখন। আর স্ট্রোক হলে আমাদের সারাটা জীবন হুইল চেয়ার বিছানায় কেটে যায়। স্ট্রোকই এক অন্যতম কারণ, পৃথিবীর ডিসএবিলিটির অন্যতম কারণ স্ট্রোক। স্ট্রোক হলে কি কি হয়, কি কি সমস্যা আপনাদের এটা মনে করেন? কারো চাকরি চলে যেতে পারে, কারো ফ্যামিলি নষ্ট হয়ে যেতে পারে, কারো পরিবার টাকা পয়সা শেষ হয়ে যেতে পারে, জীবন মৃত্যুর হতে পারে, জীবন হানি হতে পারে। এত কিছু সমস্যা, এই মারাত্মক সিভিয়ারিটি, এটাকে প্রতিকার করার জন্য আমাদেরকে একটু জানতে হবে কিভাবে আমরা স্ট্রোককে প্রিভেন্ট করতে পারবো। আসুন আমরা জেনে নিই স্ট্রোকের কারণ। সেই কারণগুলো বুঝতে আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, খরা বা বন্যা, কোথাও অতিরিক্ত যদি বৃষ্টিপাত হয় সেখানে কি হয়? বন্যা হয়। কোথাও যদি বৃষ্টিপাত না হয় সেখানে কি খরা হয়। দুটোই কিন্তু খারাপ, বন্যা হওয়া খারাপ, খরা হওয়াও খারাপ। এই কথাটা মাথায় রাখুন। আসুন এটাকে মাথায় রেখে আমরা স্ট্রোক বোঝার চেষ্টা করি। তাহলে আমাদের ব্রেন, আমাদের মাথার মধ্যে যে একটা আমাদের অর্গান আছে সেটা ব্রেন। ব্রেনের প্রধান শক্তি বা এনার্জি হচ্ছে রক্ত। সেই রক্ত কিভাবে আমাদের মাথায় যায়? আমাদের হার্ট থেকে সেই রক্ত যায়। কিভাবে যায়? আর্টারি বা ধমনির মাধ্যমে। যদি কোনো কারণে সেই রক্তটা অতিরিক্ত পরিমাণে ব্রেনে যায় তাহলে সেখানে বন্যা হবে, মানে সেখানে রক্ত, সেই আর্টারিগুলো ফেটে রক্ত বেরিয়ে যাবে, সে রক্ত জমা হয়ে যাবে, সেটা বন্যা। যদি কোনো কারণে সেই হার্ট থেকে কোনো কারণে রক্তটা ঠিকঠাক যাচ্ছে না মাথায়, সেখানে বন্যা হবে। তাহলে যদি বন্যার কারণে যে স্ট্রোক হচ্ছে সেটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক, আর খরার কারণে যে স্ট্রোক হচ্ছে সেটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক। তাহলে আসুন আমরা জেনে নিই, আরো কিছু কারণ আছে সেগুলাও জেনে নিই। যদি হার্টের কোনো সমস্যা থাকে সে কারণে স্ট্রোক হতে পারে। আমাদের যে শিরাতে যদি কোনো ব্লক থাকে, কোনো সমস্যা প্রবলেম হয়, তার কারণে যে স্ট্রোক হয় সেটাকে আমরা সিভিটি বলি। যদি হাই প্রেশার হয়, অনেকের যে প্রেশারের কারণে যে স্ট্রোক হয় সেটাও আমরা সচরাচর দেখতে পাচ্ছি, প্রেশারের কারণে বেশি স্ট্রোক হচ্ছে। আর আসুন আমরা দেখে নিই কিভাবে স্ট্রোকের লক্ষণ উপসর্গ হচ্ছে সেটা আমরা জেনে নিই। তাহলে স্ট্রোকের যে লক্ষণ উপসর্গ সেগুলো নির্ভর করে ব্রেনের এরিয়া, কোন কোন এরিয়া ড্যামেজের কারণে আমাদের মাথার, আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে, কথাবার্তা, চলাফেরা, এ টু জেড প্রত্যেকটা কিছু আমাদের কন্ট্রোল হয় ব্রেন থেকে। ব্রেনের নির্দিষ্ট একটা এরিয়া কন্ট্রোল করে প্রত্যেকটা, আমরা কথা বলছি, সেই কথা আমরা কন্ট্রোল করি ব্রেনের একটা নির্দিষ্ট এরিয়া। এইরকম এই যে এরিয়া অফ দ্য ব্রেন ড্যামেজ, এটার ডিপেন্ড করে কি কি আমাদের লক্ষণ উপসর্গ আছে সেগুলো আমরা জেনে নিই। তাহলে আমরা যে হাঁটা চলা করছি, নড়াচড়া করছি, এই যে নড়াচড়া করছি, এই নড়াচড়া করতে ব্রেনের যে এরিয়ার জন্য করতে পারছি, সেই এরিয়ায় স্ট্রোক হয়, সেই এরিয়া ড্যামেজ হয়, তাহলে আমরা
নড়াচড়া হাঁটাচলা করতে পারবো না। যদি আমরা যে কথা বলছি, আপনার সাথে কথা বলছি, যদি আমার কথা বলার যে এরিয়া মাথায় আমাদের কথা বলার যে কন্ট্রোল করছে, ব্রেনের যে এরিয়া কন্ট্রোল করছে, সেই এরিয়াতে যদি কোনো ড্যামেজ হয় বা স্ট্রোক হয়, তাহলে আমরা কথা বলতে পারবো না। এই যে আপনার সাথে কথা বলছি, আপনি বুঝতেন বা আপনি উত্তর দিচ্ছেন আমাকে বুঝে, যদি এই যে বোঝাপড়ার একটা এরিয়া আছে মাথায় ব্রেনে, সেই এরিয়ায় যদি স্ট্রোক বা ড্যামেজ হয়, তাহলে আপনি বুঝতে পারবেন না, আমি বুঝতে পারবো না। তারপর আসুন, আমরা যে ব্যালেন্স, হাঁটাচলা করছি, ব্যালেন্স নিয়ে চলছি, সেই ব্যালেন্সের এরিয়া যদি স্ট্রোক হয় বা ড্যামেজ হয়, তাহলে আমরা ব্যালেন্স রাখতে পারবো না। আমাদের চোখে যে দৃষ্টিশক্তি, আমরা দেখছি আপনাকে, যদি ব্রেনের সেই দৃষ্টিশক্তি কন্ট্রোল এরিয়াটা যদি নষ্ট হয় বা ড্যামেজ হয়, তাহলে আমরা দৃষ্টিশক্তি ঠিকঠাক দেখতে পাবো না। মাথার পেছনের অংশ যদি কোনো কারণে ড্যামেজ বা স্ট্রোক হয়, তাহলে আমরা কোনো এক সাইডের দৃষ্টি দেখতে পারবো না। হয়তো আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি, কিন্তু কোনো এক সাইড আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি না। আমরা যে আমাদের ফেস বা মুখের যে এক্সপ্রেশন, এইটা কন্ট্রোল করার জন্য ব্রেনের যে এরিয়া কন্ট্রোল করছে, সেটা যদি স্ট্রোক বা ড্যামেজ হয়, তাহলে সেটা আমাদের এক্সপ্রেশন, চোখ বা মুখ কোনো এক সাইড বেঁকে যেতে পারে, এই সমস্যাগুলো দেখা দেবে। আমাদের বডির যে সেন্সেশন, বডি মানে ঠান্ডা গরম, এগুলো বুঝতে পারি। এই যে এটাকে যে কন্ট্রোল করছে ব্রেনের যে এরিয়া, সেই এরিয়া নষ্ট বা ড্যামেজ বা স্ট্রোক হলে সেগুলো আমরা বুঝতে পারবো না। এতগুলো কারণ, এতগুলো উপসর্গ, যে কোনো একটা উপসর্গ বুঝতে পারেন, ইমিডিয়েট নিউরোলজিস্টকে দেখান। যাই হোক, আপনাদেরকে বোঝার জন্য, আপনাদের বোঝার সুবিধার জন্য সংক্ষেপে উপসর্গগুলো একটা বলি। বি ফাস্ট, BEBFAST, ফাস্ট, এই কথাটা মনে রাখবেন। বি ফাস্ট, বি এ ব্যালেন্স, আপনার যে ব্যালেন্স, হাঁটা চলা, মাথার ব্যালেন্স, A to Z, এই যে ব্যালেন্স, এই একটা উপসর্গ। ই মানে আই, চোখের দৃষ্টিপাত বা দৃষ্টিশক্তি হারিয়ে গেলে, এই একটা উপসর্গ। ফার্স্ট, ফেস, আমাদের মুখমণ্ডলের ফেসের যে এক্সপ্রেশন, আমরা নর্মাল আছি, মুখের কোনো একদিকে বাঁকা হয়ে গেলে, এই একটা উপসর্গ। এফ গেল, এবার আছে এর থেকে আর্ম, আমাদের হাত কোনো একটা দুর্বল হয়ে নড়াতে পারছে না, তুলতে পারছে না, ভারী ভারী লাগছে, এটা একটা লক্ষণ, উপসর্গ। এসে কি স্পিচ, কথা বলতে পারছেন না, মুখ বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছেন না, এইটা একটা লক্ষণ, উপসর্গ। টাইম, কখন হঠাৎ সাডেনলি, ইমিডিয়েট হলো, হঠাৎ তৎক্ষণাৎ হলো, এই যে সময়, তাহলে কি আপনাদেরকে এই বি ফাস্ট, এই কথাটা মনে রাখুন। লক্ষণগুলো আপনাদের কাছে ঠিকঠাকভাবে মনে থাকবে। অনেক কিছু লক্ষণ উপসর্গ বলেছি, সবগুলা হয়তো আপনার মনে থাকবে না, কিন্তু বি ফাস্ট, এই যে টার্ম বলে ইংলিশ টার্ম, এটা প্রত্যেকটা বি এ ব্যালেন্স, ইয়ে আই, এফ এ ফেস, এতে এ আর্ম, এসে স্পিচ, ওতে টাইম, প্রত্যেকটার এক্সপ্লেনেশন আমি বললাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে লক্ষণগুলা, দেখুন, যে কোনো একটা লক্ষণ যদি আপনি বুঝতে পারেন, তাহলে ইমিডিয়েট নিউরোলজিস্টের কাছে যান। আর টাইম, স্ট্রোক অন্যান্য রোগের মতো টাইম দেবে না। আপনার জ্বর হলো, অন্য কোনো সমস্যা হলো, জ্বর সর্দি কাশি হলো, আপনি বাড়িতে কোনো ডাক্তারের কাছে ওষুধ মেডিসিন খেলেন, খেয়ে যদি ঠিক না হয়, তাহলে বড় ডাক্তারের কাছে যাবো, এই যে টাইম দিচ্ছেন, না হলে যাব। স্ট্রোক কিন্তু আপনাকে টাইম দেবে না। স্ট্রোক হলে আপনি 4.5 ঘন্টার মধ্যে চিকিৎসা নেবেন, মানে কি 4.5 ঘন্টার আগে ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। কোনো ওয়েট করা যাবে না, কোনো একটা লক্ষণ বুঝতে পারলে আপনার ওয়েট করা যাবে না,
4.5 ঘন্টার মধ্যে নিউরোলজিস্টকে দেখান এবং তার ট্রিটমেন্ট নিন। এবং আপনাদেরকে ফার্স্ট কি চয়েস করতে হবে, ঠিক করতে হবে। ইমিডিয়েট এই লক্ষণগুলো বললাম, লক্ষণগুলো মনে রাখতে হবে। তারপর কোনো লক্ষণ হঠাৎ সাডেনলি বুঝতে পারলে আপনি নিউরোলজিস্ট যেখানে আছে বা যে সমস্ত হসপিটালে স্ট্রোকের ম্যানেজমেন্ট ঠিকঠাক হয় সেই সমস্ত হসপিটাল খুঁজুন বা ঠিক করে রাখুন, বা মাথায় ভাবনা নিয়ে আসুন কোথায় সেই সমস্ত হসপিটাল আছে। তারপর বি ফার্স্ট বললাম, বি ফার্স্ট এই যে এক্সপ্লেনেশনগুলো বললাম, এই যে উপসর্গগুলো বললাম, এই উপসর্গ ভালো করে পড়া স্টাডি করুন, মনে রাখার চেষ্টা করুন। আপনি মনে রাখলে হবে না, আপনার বাড়ির মানুষ, আশেপাশের বন্ধু বান্ধব, চায়ের দোকানে, এখানে ওখানে এই যে বি ফার্স্ট এই লক্ষণগুলো একটু আলোচনা করুন, সবাই যেন জানে। আপনার স্ট্রোক আপনার বাড়িতেই হবে, যে কোনো জায়গায় হতে পারে, আপনার আশেপাশের মানুষ সেগুলো বুঝতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার বেটার ট্রিটমেন্টের জন্য সেই জায়গায় নিয়ে যাবে। তারপর কিভাবে চিকিৎসাটা হয়ে থাকে একটা আমি সামারাইজ করে বলি। যদি বন্যার কারণে বা ব্রেনে অতিরিক্ত রক্তর কারণে, রক্ত জমে যাওয়ার কারণে যে স্ট্রোক হয়, হেমোরেজিক স্ট্রোক, এটা আপনাদেরকে কোনো এক ভিডিওতে বলবো। তাহলে স্ট্রোকের পেশেন্ট ফার্স্ট কোনো হসপিটালে কোনো ডাক্তারের কাছে গেলে ফার্স্টে আমরা সিটি স্ক্যান করে দেখি তার ব্রেনে বন্যার কারণে স্ট্রোক হয়েছে না খরার কারণে স্ট্রোক হয়েছে। যদি আমরা সিটি স্ক্যানে দেখি যে অতিরিক্ত রক্ত সাদা সাদা একটা কালার থাকে, সেটা হেমোরেজিক স্ট্রোক। আর যদি সেটা না থাকে তাহলে ইসকেমিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোকটা আপনাদেরকে অন্য একদিন বলবো। আসুন ইসকেমিক স্ট্রোক, খরার কারণে যে স্ট্রোক হয়, যদি আমরা টাইম মতো 3.5 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে নিয়ে যেতে পারি, ঠিকঠাক ট্রিটমেন্টটা নিই, আমাদের এই জায়গা থেকে স্ট্রোক বা প্যারালাইসিস বা হুইল চেয়ারের জীবন থেকে ভালো জায়গায় আসতে পারেন। তাহলে আমরা সিটি স্ক্যান বা এমআরআই, আমরা কারণগুলো দেখব। সিটি স্ক্যান বা এমআরআই করে কোথায় কোথায় ব্লকেজ হয়েছে, কোথায় কার কারণ রক্ত ব্রেনে ঠিকঠাক রক্ত যাচ্ছে না, ইসকেমিক স্ট্রোক, সেই আমরা লোকেশনগুলা দেখি এমআরআই করে। ঠিকঠাক লোকেশন বা মাথায় কোথায় রক্ত জমেছে, এগুলোর কারণে আমরা আগে দেখবো লোকেশন রিপোর্ট করি। এবং এই যে রক্ত জমে আছে, জমাট বেঁধে আছে, একে আমরা জমাটটা দূর করার জন্য আমরা আইভিটি থ্রম্বোলাইসিস, ইন্ট্রাভেনাস থ্রম্বোলাইসিস আমরা ইঞ্জেকশন করি। সেগুলো আমরা 2 থেকে 3 মাস ইঞ্জেকশনটা করি। সেটা নিউরোলজিস্ট বা মেডিকেল যেখানে যাবেন তারাই ঠিকঠাকভাবে পরামর্শ দেবে। আমি ঠিক সেইভাবে পরামর্শ আপনাদেরকে দিচ্ছি না, আপনারা সেখানে যাবেন, সেখানে সেইভাবে আপনার চিকিৎসা ব্যবস্থা হবে। আইভিট ইন্ট্রাভেনাস থ্রম্বোলাইসিস জমাটটা দূরীকরণ। কি মেডিসিন নাম করি কয়েকটা, অ্যালটিপ্লেস, র্যাটিপ্লেস, টেনেক্টেপ্লেস। এই সমস্ত মেডিসিনগুলো 2 থেকে 3 মাস, খুব একটা বেশি দাম না হয়তো। এগুলো ঠিকঠাকভাবে পরামর্শ মেনে ওষুধগুলো ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করলে আপনার হুইল চেয়ার বিছানাগত জীবন থেকে একটা ভালো জায়গাতে আসতে পারে। এই যে স্ট্রোক একটা ডিসএবিলিটি, একটা কারণ সিভিয়ারিটি বললাম, এই জায়গা থেকে আপনি ঠিকঠাকভাবে টাইম মতো এই মেডিসিনগুলো যদি নেন, আপনার একটা বেটার জীবন পেতে পারেন। যাই হোক, এত কিছু আপনাদেরকে বললাম। আপনাদের ফার্স্ট চুজ করতে হবে ইমিডিয়েট কোনো লক্ষণ বুঝতে পারলে হসপিটালে যাওয়া, স্ট্রোক হসপিটাল যেখানে স্ট্রোকের ম্যানেজমেন্ট ঠিকঠাক হয়, সেটা আপনাকে চুজ করে রাখতে হবে। দেন বি ফার্স্ট, এই যে বি ফার্স্ট ইংলিশ টার্মটার প্রত্যেকটা ধরে ধরে এক্সপ্লেনেশন করলাম, উপসর্গ করে এক্সপ্লেনেশন করলাম, সেগুলো স্টাডি করতে হবে। এবং নিজে জানলে হবে না, আপনার আশেপাশের মানুষ সবাইকে বোঝান। এবং চায়ের দোকানে গিয়ে উল্টা পাল্টা গল্প গুজব না করে
এই বিষয়ে একটু আলোচনা করুন। আপনার স্ট্রোক আর বাড়িতেও না হতে পারে, যেখানে স্ট্রোক হয়ে যেতে পারে। যাই হোক, এগুলো মাথায় রাখুন এবং হসপিটাল বা ডাক্তাররা স্ট্রোকের ম্যানেজমেন্ট যেটা দেবে আপনাকে, সেটা ঠিকঠাকভাবে ফলো করুন, তার পরামর্শগুলো ঠিকঠাকভাবে ফলো করুন। তাহলে দেখবেন আমরা স্ট্রোককে প্রিভেন্ট করতে পারবো এবং আমরা ভালো থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তী আপডেট।